স্ক্রিন শেয়ার কি কাজ করতেছে? হ্যাঁ, আসছে। আচ্ছা। সো তোমাদের সবার স্ক্রিপ্ট আমি দেখলাম, ঠিক আছে। তো এক্সামের আগে তোমাদেরকে কয়েকজনকে অনেকগুলো কথা বলছিলাম যে যে চিটিং থামানো পসিবল না, বাট এক্সাম ইজি করি, জাস্ট ট্রাই ইউর বেস্ট, ঠিক আছে। আর টাইম মতো সাবমিট করো। সো ফার্স্ট অফ জিনিসটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের মেজরিটি তোমরা লেটে সাবমিট করছো, যদিও তেমন একটা বেশি লেট না, ঠিক আছে। মানে অনেকে 2 দিন 2 3 দিনের লেটে সাবমিট করছো। কয়েকজনের লেজিট ইস্যু ছিল যে তোমাদের হয়তো কোনো অ্যাপ ক্র্যাশ করতেছিল বা নেটওয়ার্ক ট্রাফিকের জন্য তোমাদের লেট হতেছিল, ঠিক আছে। সো ওইটা ইস্যু না। তোমাদেরকে যে এক্সামে যে এক্সট্রা যে 15 মিনিট যেটা দেওয়া হয়, ফার্স্ট অফ অল সেটা কমপ্লিটলি সাবমিশনের জন্য দেওয়া হয়, ঠিক আছে। সেটা তোমাদের এক্সট্রা লেখার টাইমের জন্য না, ঠিক আছে। তোমাদের যদি এক্সাম যদি বাই দা লাইক ডেজিগনেটেড টাইম, যেটা যেমন আই থিঙ্ক এক্সামে কতক্ষণ ছিল, এক্সাম হচ্ছে 30 মিনিটস টাইম ছিল, 30 মিনিটস পর কিন্তু তোমার এক্সাম স্টপ করা লাগবে, ঠিক আছে। যদি স্টপ না করো 15 মিনিট, তোমার যদি কোনো ইস্যু হয় যে তুমি মনে করো আচ্ছা থাক আমি আরো 10 মিনিট এক্সট্রা লিখি, তারপর 5 মিনিট সাবমিট করতে পারবো, তারপর যদি ইস্যু হয়, এখন সেটা আমি আর কি বলবো, ঠিক আছে। কারণ 15 মিনিটস এর মধ্যে তোমার সাবমিশনে কোনো ইস্যু হওয়ার কথা না, ঠিক আছে। কারণ just 3-4 পেজের আনসার, ঠিক আছে, ছবি তুলে জাস্ট আপলোড করবা। তো এখন থেকে নতুন রুল করবো একটা, যে এই 15 মিনিটস এর সাবমিশন কারো যদি কোনো তোমার 10 মিনিটস মধ্যে সাবমিট করা লাগবে। মানে 15 মিনিটস টাইমটা দেওয়া থাকবে। কারো যদি 10 মিনিটের মধ্যে যদি কোনো কোনো ইস্যু যদি হয়, ঠিক আছে, কারণ 10 মিনিটের মধ্যে মানে সাবমিট হওয়ার কথা, ঠিক আছে। যদি 10 মিনিটের যদি কোনো ইস্যু হয়, মেসেঞ্জারে জানাবা, ঠিক আছে। মেসেঞ্জার গ্রুপে আমাকে মেনশন দিয়ে জানাবা যে হ্যাঁ আমার এই সমস্যা হইতেছে, ঠিক আছে। তখন তুমি আমাকে মেসেঞ্জারে আনসার গুলো তখনই পাঠিয়ে দিবা, ঠিক আছে। অ্যাজ এভিডেন্স তোমার আনসার রেডি আছে, তোমার জাস্ট সাবমিট হইতেছে না, ঠিক আছে। যদি এটা না পাঠাও, আমরা ধরে নিবো যে তুমি টাইম মতো সাবমিশন স্টার্ট করো নাই, এবং এটার জন্য তোমার নেক্সট এক্সাম থেকে মার্ক ডিটেক্ট করা হবে। যদি এক্সাম যদি তোমার যদি ওই টাইমে যদি কোনো ক্লাস বা কোনো ইমার্জেন্সি থাকে যেটার জন্য তুমি টাইম মতো এক্সাম স্টার্ট করতে পারো নাই, বা হয়তো 1 ঘন্টা পর স্টার্ট করছো, আহ সেই ক্ষেত্রে জানাবা, ঠিক আছে। আগে থেকে জানা রাখবা, বা পরে জানাবা যে হ্যাঁ আমি এত থেকে স্টার্ট করতেছি, আমি এই কারণের জন্য স্টার্ট করতে পারিনি, ঠিক আছে। সমস্যা উই আন্ডারস্ট্যান্ড রিজনস। আহ সো এটা একটা ইস্যু যে তোমার টাইম মতো সাবমিট করে নাই। আরেকটা ইস্যু যে তোমাদের মধ্যে 28 জন যে এক্সাম দিছো, তাদের মধ্যে 16 জন চিটিং এর জন্য ধরা খাইছো, এন্ড খুবই ক্লিয়ার ধরা খাইছো, ঠিক আছে। তো আমি বলছিলাম ডিফারেন্ট বোর্ড থেকে এক্সাম দিব, এবং একটা সিএনও কোশ্চেন ছিল। সো যদি পেপারটা যদি দেখি, অবভিয়াসলি দেখবা যে তোমাদের যে একটা ওয়ার্কশিট দেওয়া হয়েছিল, যে চ্যাপ্টার 1 to 7 অফ 1A, সেখান থেকে যে এই কোশ্চেনটা তোমরা অলরেডি সলভ করছো। তো অনেকেই মানে 16 জন, তোমরা খাতা দেখলে বুঝবা, তোমাদের খাতায় মার্ক করা আছে, দেখে জাস্ট হুবাহু কোশ্চেনটা না ছাপাই দিছো, ঠিক আছে। যেটা ইদার যে তোমাদের সলভ করছিল তখন ইদার ওটা ছাপাই দিছো, অথবা ওই টাইমে যে মার্কস দিছিলাম, বা হয়তো এটা এক্সেল থেকে কোশ্চেনটা বের করছো, এক্সেল এটা কোন ইয়ারের কোশ্চেন, আই থিঙ্ক অক্টোবর সামথিং ছিল কোশ্চেনটা, তখন সেটা থেকে ছাপাই দিছো। আর একটা জিনিস যদি খেয়াল করো, ঠিক আছে, কারণ তোমরা চিটিং করতে এতই ব্যস্ত ছিলা যে তোমরা দেখবা যে তোমাদের যে ওয়ার্কশিট, যেটা ওয়ার্কশিটটা, ওয়ার্কশিটে এই টেবিলের ভ্যালুটা আসলে তোমার 2.9। আমি এই ভ্যালুটা পাল্টে দিয়েছি, তোমাদের এক্সামের মধ্যে ভ্যালুটা 2.8 দেওয়া ছিল, ঠিক আছে। তার জন্য তোমাদের আনসারটা না স্লাইটলি একটু ডিফারেন্ট আসবে, ঠিক আছে। তো এই অ্যাকচুয়াল আনসারটা হওয়ার কথা যে 2.8 যদি করো, তাহলে তোমার আসবে 6.43 আসবে, যার জন্য তোমার 13.7 আসবে। যারা যারা 6.21 ধরে করছো, যেটা মার্কস টিমে লেখা, সবাই চিটিং করছো, ঠিক আছে। কোনো না কোনো খান থেকে ছাপাইছো, ঠিক আছে। আমি জানি না কোথা থেকে ছাপাইছো, মোস্ট লাইকলি আগের মার্কস থেকে ছাপাইছো, যেটা তোমাদের হয়তো গ্রুপে দেওয়া হয়েছে, বাট ছাপাইছো, ঠিক আছে। এবং কেউ কেউ আসো যে ইনিশিয়ালি এখানে 2.8 ধরে করছো, তখন তোমার 6.43 আসে। টোটাল টাইম ক্যালকুলেশনের সময় এই লাইনটা লিখে দিছো, মানে এই লাইনটা না, তোমার যে ওয়ার্কশিটে যে লাইনটা ছিল, যে 6.21 এর লাইনটা, এই লাইনটা লিখে দিছো। মানে আকাশ থেকে ভ্যালুটা পড়ছে আর কি। এখানে এখানে 6.43 দেওয়া, কিন্তু এই নিচে লাইনে 6.21 ধরে করা। তো ক্লিয়ারলি এসব দেখে বোঝা যায়, ঠিক আছে, তুমি চিটিং করতেছো। আমরা এসব কেস অনেক দেখছি, ঠিক আছে। সো আউটস্মার্ট করে লাভ নেই, ঠিক আছে। জাস্ট ট্রাই করো, ঠিক আছে, যে যে নিজের থেকে করা, কারণ এক্সামটা কিন্তু তেমন একটা হার্ড ছিল না, ঠিক আছে। এক্সামটা তোমাদের যে ক্যালকুলেশন যেগুলো ছিল, মোস্টলি তোমাদের ও লেভেল নলেজ দিয়ে অনেকটুকু করা যায়, ঠিক আছে। কারণ সিম্পল অ্যাক্সেলারেশন ক্যালকুলেশন, তোমাদের যে চ্যাপ্টার 1 to 7 তেমন একটা হার্ড কিছু নাই। নতুন নতুন একটা ফর্মুলা আসছে সুবাতের, খালি একটু কি
আর বেসিক্যালি পুরো জিনিসটাই ও লেভেল জিনিসপত্র। আর এরকম একটা এক্সাম তুমি যদি চিটিং করো তাহলে আর কি বলবো। আর আরেকটা কেস, ঠিক আছে, যেটা ধরা খাইছে সেটা হয়েছে, ধরা খাইছো আর কি, সেটা হয়েছে তোমরা যে কোশ্চেন কোড যেটা ছিল সেটা একিউ এর একটা কোশ্চেন, একিউ বোর্ড থেকে আই থিঙ্ক। সো কোশ্চেনটা আমি ভালো করে জানতাম, এটা যদি টেস্ট মারো গুগলে কিন্তু তোমাকে কিন্তু সোর্সটা বলে দেবে যে কোথা থেকে আসতেছে, ঠিক আছে, ফিজিক্স সেমিস্টার থেকে দেখো, ঠিক আছে। তো এখান থেকে তুমি যদি বাইর করো তুমি দেখবা যে এটার আনসারটা বাইর করা যায়, ঠিক আছে। প্রবলেম হয়েছে তোমার জিনিসটা খেয়াল করে না, সেটা হয়েছে আমি যদি মার্কসিমটা বাইর করি, ফিজিক্স ম্যাথ টিউটর বা একিউ এ কারো না কারো একটা ভুল করছে। যে ভুলটা হয়েছে যে তোমাদের যে এখানে যে ভ্যালুটা না, কোশ্চেনে দেওয়া ছিল 240, ঠিক আছে, 240 মিটার পার সেকেন্ড, বাট আনসারে ভুল করে এখানে এক্সট্রা একটা ওয়ান বসাও, ঠিক আছে, কিন্তু ফাইনাল আনসার ঠিক আছে। তো তোমরা কেউ কেউ করছো যে এখানে এখানে এই ভ্যালুটা বসাইছো, এই ওয়ানটাই এক্স্যাক্টলি বসে সবাইরই একই ভুল, ঠিক আছে, এবং এখানে লাস্টের আনসারটা ঠিক, যখন লাস্টের আনসারটা কমপ্লিটলি ডিফারেন্ট আসবে তোমরা এই ভ্যালু থেকে ধরে ম্যাথটা করো। অনেকে আছো যে এই ভ্যালু বসাইছো, আবার এটা ইভালুয়েট করে এখানে আনসার ভুল আসছে। আবার কেউ কেউ আছো যে ওয়ানটা লিখছো আবার খেয়ালও করছো যে ওয়ানটা ভুল, তো ওয়ানটা কেটে দিচ্ছে, ওদেরও মাইনাস করছে, টেনশন নিও না, ঠিক আছে। সো এখন তোমরা যদি আধা ঘন্টা একটা এক্সাম, ঠিক আছে, 4টা কোশ্চেন, ঠিক আছে, তোমার যদি এখন যদি এত সিম্পল একটা এক্সাম তোমার যদি চিটিং এর প্রতি এতই যদি ফোকাস থাকো যে কোশ্চেনে খেয়াল করতেছ না যে কোশ্চেনে কি দেওয়া আছে, যে কোশ্চেনে আমি এখানে একটা ভ্যালু পাল্টা দিছি আর কোশ্চেন মার্কস স্কিমে এই ভ্যালুটার জায়গায় একটা জাস্ট একটা ওয়ান দেওয়া আছে, তোমরা যদি চোখ বন্ধ করে যদি ছাপা তাহলে শিখতেছোটা কি, ঠিক না? তাহলে তো তোমাদের এক্সাম দেওয়ার কোনো মানি হয় না, ঠিক আছে। ইটস নট অ্যাবাউট লাইক গেটিং দ্য মার্কস, 1-2 মার্ক বেশি পাবা এখানে, তাহলে লাভ কি আর, ঠিক না? কারণ এক্সামে তো তোমরা এটা করতে পারবে না, ঠিক না? রিয়েল এক্সাম যদিও হ্যাঁ অনেক অনেক দেরি আছে এখনো, আহ 10 10 মাসের মতো আছে এক্সাম, বাট তাও মানে সামনে তো আরো এক্সাম হবে, ঠিক না? তো তোমাদের দেখা যাবে যে এসব কারণে তোমাদের ধরো এসব চ্যাপ্টার ল্যাকিং থেকে যাবে, ঠিক আছে, ধরো সুপার চ্যাপ্টার। এবং এই সুপার জিনিসটা তোমাদের অনেক জায়গায় জায়গায় লাগে, ঠিক আছে, যে আমাদের সামনে প্রজেক্ট করো, প্রজেক্টটা সুপাতের হেভি ইনফ্লুয়েন্স আছে। তারপর তোমরা যদি M1 নাও, ম্যাথসের অনেকে নিবা, M1 এ তোমাদের সুবাতের অনেক মানে ক্যালকুলেশন আছে, ঠিক আছে, স্পেশালি তোমার চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 এর দিকে, সেম উইথ আই থিংক চ্যাপ্টার 5 এর দিকে আছে কিছু ভেক্টরের ম্যাথ। ইভেন M2 তে তোমার সুবাতের কাজ আছে, ঠিক আছে। তো সুবাত ইজ লাইক আ বেসিক্স, ঠিক আছে, আমাদের মেকানিক্স এর ফিজিক্স এর পার্টটা ইটস আ ভেরি লাইক স্ট্রং বেসিক্স, ঠিক আছে। তো তোমাদের দেখা যাবে যে তোমাদের এই বেসিক্স এর ল্যাকিং থেকে যাবে, কারণ তোমরা এসব টাইমে চিটিং করছো, ঠিক আছে, তোমরা এসব টাইমে অ্যাকচুয়ালি এফোর্ট দিয়ে করো নাই, ঠিক আছে। তো যেটাই বলতেছে যে রিকোয়েস্ট করতেছে যেটা হচ্ছে যে 1 নম্বর এক্সামটা টাইম শেষ করো, টাইম দেওয়ার রিজনের জন্য, ঠিক আছে, কারণ তোমার যদি বেশি যদি টাইম নাও তাহলে ডিউরিং এক্সাম, তো মানে অ্যাকচুয়াল এক্সাম আর রিয়েল এক্সাম যেটা তোমরা এক্সেল দিবা, তখন দেখবা যে টাইম শেষ করতে পারবা না। বা যখন অফলাইন ক্লাস শুরু হবে হবে, তখন দেখবা যে মক দিতেছো, মক টাইম শেষ হতেছে না, এই ম্যাথ গুলা কেমনে করতেছে, ম্যাথের অ্যাপ্রোচ কি বুঝতেছো না। কারণ সুবাতের একটা মেইন চ্যালেঞ্জ হয়েছে যে যে ভ্যারিয়েবল যেগুলো দেওয়া সেগুলা মানে মানে নোট ডাউন করা, যে কোন কোন ভ্যারিয়েবল দিয়েছে, যেমন কি ইউ এর ভ্যালু দেওয়া না কেস এর ভ্যালু দেওয়া, তারপর কোনটা ভ্যালু চাইছে এবং কোন ফর্মুলা ইউজ করা, ঠিক আছে, সিচুয়েশন বুঝে অ্যাপ্লাই করা। তারপর সামনে দেখবা যে কম্পোনেন্টের কিছু কাহিনী আছে, যদি অ্যাঙ্গেলার থাকে একটা ফোর্স বা একটা ভেলোসিটি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কোন কম্পোনেন্ট নেওয়া, সেগুলো আছে মেইন চ্যালেঞ্জ, ঠিক আছে। তো তখন দেখবা যে যে কোন ফর্মুলাটা ধরে কাজ করবা, ঠিক আছে, অ্যাপ্রোচটা বুঝবা না, তখন খালি মনে থাকবে যে আচ্ছা মার্কস কিনে কেন জানি কি একটা ফর্মুলা ইউজ করছিল, কেন ইউজ করছিল বুঝিনি, জাস্ট ইউজ করছেন, ঠিক আছে। তো এটাই আর কি, ঠিক আছে, যে নিজের থেকে ট্রাই করো, ঠিক আছে। আমি জানি চিটিং থামানো যাবে না কোনোভাবে, ঠিক আছে, যে যে কজন 12 জন চিটিং এ ধরা পড়ো নাই, কয়েকজন আই থিঙ্ক লেজিটলি দিছো, কারণ অনেকে ভালো মার্ক ভালোই উঠছে চিটিং ছাড়া, আই গেস। বাট মেজরিটি চিটিং করো অবভিয়াসলি, কারণ হাফের বেশি চিটিং ধরা পড়ছো, সো চিটিং অবভিয়াসলি আরো এর থেকে মোস্ট এর থেকে বেশি হইছে, যারা ধরা পড়ে নাই, যারা অ্যাটলিস্ট একটু খেয়াল করছো যে ভ্যালু একটা পাল্টায় দিছে। সো ওই জায়গায়, ঠিক আছে, যে নিজের থেকে ট্রাই করো, ঠিক আছে, কারণ ট্রাই না করলে তোমাদের তোমাদের নিজেরই ক্ষতি হবে, ঠিক আছে। এটার সাথে এটাতে আমার কোনো প্রফিট নেই, ঠিক আছে, তোমরা এক্সামে কম পাও নাকি বেশি পাও, ঠিক আছে, আমি জাস্ট চাই যে তোমরা অ্যাটলিস্ট কিছু শিখো অ্যাটলিস্ট, ঠিক আছে। কারণ চিটিং করেও শেখা যায়, ঠিক আছে, চিটিং করে অনেক সময় শেখা যায়, বাট একটা একটা লিমিট আছে, ঠিক আছে। তোমার যদি না দেখা যদি এরকম বসায় দাও না বুঝে, ঠিক ঠিক আছে, যে হইতে পারে যে একটা কোশ্চেন হয়তো অনেক হার্ড পারতেছো না, আচ্ছা ঠিক আছে, সেটা একটু আই গেস করোনা যেহেতু এখন আছে, এখন এটা তো কিছু করার নাই, তো গ্রুপে একটু শেয়ার দিলাম সামথিং, ঠিক আছে। বাট ইজি ইজি কোশ্চেন গুলা, ঠিক আছে, যে এরকম একটা কোশ্চেন এগুলা চিটিং করা আমি কোনো মানে বুঝি না। আর এর উপর যে ইম্পর্টেন্ট কথা যেটা আছে টাইম,
টাইম হ্যাজ টু স্ট্রিক্টলি মেনটেন, ঠিক আছে? কারণ চিটিং ধরা না খাইলেও টাইম ক্লিয়ারলি বোঝা যায় যে কে লেটে সাবমিট করছে, এবং আমাদের কাছে এক্সাক্ট রিপোর্ট আসে যে কে কখন সাবমিট করছো এবং কে রিসাবমিট করছো, ঠিক আছে? যে দেখা যায় যে রিসাবমিট করছো এখানে। সো টাইমিং এর স্যার ইয়েটা বলতেছি যে তোমরা 50 মিনিটস এর মধ্যে 10 মিনিটস সাবমিট করার চেষ্টা করবা। যদি কোনো ইস্যু হয় মেসেঞ্জারে জানাবা, এবং ডিএম এ আনসার তোমার কাছে পাঠিয়ে দিবা। যে তখন আমি দেখতে পারবো যে ঠিক আছে তোমার মেসেঞ্জারে এত টাইমে তোমরা বলছে তোমাদের ইস্যু করছে, ঠিক আছে? তখন আমি তাহলে তোমাদের মার্ক কাটবো না। এই মকের জন্য ছেড়ে দিছি, ঠিক আছে? বাট নেক্সট মকে তোমাদের এটার জন্য ভালো অ্যামাউন্টে পেনালাইজ করা হবে। So, এটাই বুঝতে ঠিক আছে। সো তাহলে আসিফ যে যে কথাগুলি বলছে, ফার্স্ট অফ অল তোমাদের একটা ব্যাপার যেটা মাথায় রাখা লাগবে, ইউনিট ওয়ানে অনেকজন স্টুডেন্টেরই মার্কসটা কম আসে, ঠিক আছে? ইউনিট ওয়ান তোমাদের 70% ও লেভেলস এর পড়া, বাট স্টিল মার্কস অনেকজন মানুষ ফুল মার্কস পায় না, অনেক মার্কস কম পায়, গ্রেড তুলতে কষ্ট হয়। কেন? মেইন প্রবলেমটা কি? টাইম মতো তারা লিখে শেষ করতে পারে না, ঠিক আছে? তো ইউনিট ওয়ানের তোমার প্রথম যে ব্যাপারটা খেয়াল রাখা লাগবে টাইম ম্যানেজমেন্ট। তো আমরা টাইমের যে কথাটা, যে লেট সাবমিশনের জন্য মাইনাস করার কথাটা, এটা আসিফকে বলছি ফার্স্ট এক্সামের জন্য, ওরা আগে কখনো দেয় নাই, তো এর জন্য এইবারের জন্য কনসিডার করতে। কিন্তু ব্যাপারটা হলো কি, যেটা আসিফ বললো, যে তোমার ডেজিগনেটেড এক্সাম টাইম হলো 40 মিনিটস, সাবমিশন টাইমের জন্য এক্সট্রা 15 মিনিটস। তো তুমি কি করতেছো, 40 মিনিটস ধরে শেষ করতে পারো নাই, আরো 10 মিনিট এক্সট্রা নিলা, মাত্র এই কয়টা পেজ 5 মিনিটের মধ্যে আমি দিয়ে দিব। কিন্তু ওই যে 5 মিনিটের মধ্যে যদি তোমার কোনো ইস্যু হয়, তো এর জন্য তোমার কি হয়ে যাবে, লেট হয়ে যাবে। তো ওখানে থেকে বোঝা যায় যে তোমার ইস্যুর জন্য তো তোমার 15 মিনিট তো আর লেট ছিল না। আচ্ছা, তো 30 মিনিটস, তো তাহলে 30 মিনিটস এর এক্সাম, তো তাহলে 30 মিনিটে শেষ করে দেন তোমার কি করে ফেলতে হবে, সাবমিশনের কাজটা করে ফেলতে হবে, তাই না? তো এগুলা কয়েকটা ব্যাপার মাথায় রাখবা টাইমের, টাইম ম্যানেজমেন্ট। এখন এই এক্সাম গুলাতে আমি যেসব টেস্ট গুলো নিতেছি, আমার টেস্টে তুমি ভুল করো, ভুল করে 0 পাও, তাইলে পরেও কোনো সমস্যা না। আমি এটা আগেও বলছি যে তোমার কি করা লাগবে, ভুল থেকে শিখতে হবে, ঠিক আছে? যে ভুলটা করছো, এই যে এখন সলিউশন ক্লাস হবে, সলিউশন ক্লাসে বুঝাই দিব, নেক্সট মক গুলা থেকে যেন এই ভুলটা তোমার কন্টিনিউ না হয়। তো তাহলে এই ব্যাপারটা গেল, যে তোমার ভালো করার জন্য তুমি চিটিং করবা। যে নাকি সবচেয়ে লোয়েস্টও পাইছে এই এক্সামে, সে যদি চিটিং না করে লোয়েস্ট মার্কটাও পায়, তো তাহলে পরে তারটা মোর অ্যাপ্রিসিয়েবল, যে নাকি চিটিং করে ফুল মার্কস পাইছে তার থেকে। কিসের জন্য? সে অ্যাকচুয়ালি নিজে যা শিখছে ওইটা থেকে জেনুইন অ্যান্সার গুলা করছে, বিকজ মেইন এক্সামে তোমাদের কোনো স্কোপ থাকবে না এগুলা করার। এন্ড ভ্যাকসিন অলরেডি বলতে গেলে সব জায়গাতে হয়ে যাচ্ছে, এজ লিমিট আরো কমায় ডিসেম্বরের মধ্যে, এগুলা টাইমের মধ্যে তোমাদের সবার জন্য হয়ে যাবে। সামনের বছর থেকে প্রেডিক্টেড আর আশা করো না, বুঝতে পারছো? তো ওই তো নিউ ভেরিয়েন্ট স্টেজ হাই, এখানের মধ্যে তোমার নিউ ভেরিয়েন্ট ওটা আসতেই থাকবে, আর আমরা ওইটাকে ট্যাকেল দিতেই থাকবো, বুঝছো? তো এখানের মধ্যে সামনের বছর যে প্রেডিক্টেড হবে ওই জিনিসটা চিন্তা করে যদি তুমি পড়তে থাকো, তো তাহলে তো তোমার এখন কোচিং করেও তো কোনো লাভ নাই। এগুলা তো এই যে এই মেতে ইয়ে হয়েছে না, প্রেডিক্টেড গ্রেডস হয়েছে না, তো ধানমন্ডি থেকে কমে হইলে 15 জন স্টুডেন্ট কল দিছে, বলে যে ওদের জন্য অ্যাসাইনমেন্ট গুলো সলভ করে দেই, এত টাকা দেবে ওই টাকা দেবে এরকম। ইভেন আমার নিজের স্টুডেন্ট, ওকে এরপর বের করে দিচ্ছে ব্যাচ থেকে, কল দিয়ে বলতেছে কি, যে ওর গার্ডিয়ান কল দিছে, কল দিয়ে বলে যে ও তো এএস পড়লো, এ টুটা তো এখনো পড়ে নাই, বুঝতে পারছো? তো এএস শেষ করছে, এএস টা কবে দেওয়ার কথা, এই মে 21-এ দেওয়ার কথা। ঠিক আছে, ভালো কথা, অনেক ভালো স্টুডেন্ট, এএস এ খুবই ভালো করা উচিত ছিল, বা ভালো করতো মেইন এক্সাম দিলে। ওকে, তো এখন বলতেছে ও এএস এর সাথে এ টুটাও রেজিস্টার করে ফেলবে। ও তো এ টু এক অক্ষরও পড়ে নাই, তো বলতেছে কি এএস এর সাথে এ টুটাও রেজিস্টার করে ফেলবে, তো তাইলে জানি ওর অ্যাসাইনমেন্ট গুলা করে দেই। তো এটা কি কোনো লিগাল কোনো কথা? যে এখানের মধ্যে স্টুডেন্ট যত ভালোই হোক, এই জিনিসটা তো জীবনে টলারেবল না, যে সে এ টু যে জিনিসটা করেই নাই ওইটা আমি সলভ করে দিব, তো ওইটা দিয়ে সে প্রেডিক্টেড গ্রেডস এ এ স্টার পেয়ে যাবে। দেন এ টু এক অক্ষর না পড়ে তার এ লেভেলস এর গ্রেড কি, ফিজিক্সে এ স্টার। ফিজিক্সে এ স্টার পাওয়া যায় কি জিনিস, যারা নাকি অ্যাকচুয়ালি এ লেভেলস এ পরীক্ষা দিবে তারা বুঝবে, বুঝতে পারছো? অনেক অনেক প্রমিসিং স্টুডেন্ট আছে। তোমাদের তো এডএক্সেল অর্ডার এইসব কিছু তো তোমরা পাও নাই, বিকজ তোমাদের ও লেভেলস এর এক্সামটা আনফরচুনেটলি দিতে পারো নাই। বাট এডএক্সেল অ্যাওয়ার্ড পাওয়া, ডেইলি স্টার অ্যাওয়ার্ড পাওয়া, এরকম কত কত স্টুডেন্ট, 9টা স্টার, 8টা স্টার, এরকম কতগুলো স্টুডেন্ট আছে, ইভেন তারাও কি করে না, এ লেভেলস এ এসে ফিজিক্সে এ স্টার কি এও পায় না, বুঝতে পারছো?
তো এত বেশি ইজি না, আবার এত বেশি কঠিন না। আমি তোমাদেরকে যেভাবে করে পড়াই, হ্যাঁ, ব্যাপারটা কি, আমি কোন চ্যাপ্টারের কিন্তু কমপ্লিকেশন বাড়াই না, যত ইজি ওয়েতে পসিবল ওইভাবে করে শিখাই। তো ক্লাস করলে কিন্তু মনে হবে কি, ক্লাস করলে মনে হবে আরে কি এগুলা তো না বুঝার কোনো কিছুই না, এগুলো তো এমনি পারা যায়। কিন্তু নিজে যখন কোয়েশ্চেন পেপার সলভ করবা তখনই অ্যাকচুয়ালি তোমার থট প্রসেসটা, মেন যে টেস্টটা হবে। একজন যদি অলওয়েজ কন্টিনিউয়াসলি হেল্প করতে থাকে তো তখন কিন্তু তোমার আর নিজের ব্রেইনের ট্রেনিংটা হবে না। এন্ড এক্সামের সময় যদি তুমি তোমার ফ্রেন্ডেরটা দেখে লিখো, আসিফ যেটা বললো যে চিটিং করেও শেখা যায়, ওদের ব্যাচ, আসিফ হলো আমার একদম ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, বুঝছো? তো ওদের ব্যাচে আমি কি করতাম, মকে মাঝে মাঝে গার্ড গার্ড দিতেছি, তো গার্ড থেকে সরে আমি রুম থেকে বের হয়ে যেতাম, দেন সিসি ক্যামেরাতে তাকায় থাকতাম যে কে কে দেখা দেখি করতেছে, কে কে করতেছে না। কিন্তু ওখানের মধ্যে আমি এনকারেজ করতাম কি, তোমরা যদি দেখা দেখিও করো, মেইন কাজটা কি করা লাগবে, কে দেখতে চাবে, যে নাকি পারে না, নাকি রাফিন, যার কোন একটা সার্টেন কোশ্চেনে প্রবলেম আছে সে কি করবে, একটা ভালো স্টুডেন্টের কাছে জিজ্ঞাসা করবে যে এটার অ্যান্সারটা কি। তো ওখানের মধ্যে কাজটা কি করা লাগবে, তুমি শুনে লিখতেছো ভালো কথা, বাট তোমার কাজটা কি করতে হবে, বুঝে চিটিং করতে হবে। যে তুমি এক্সাম হলে ওই হাই প্রেসার সিচুয়েশনে তুমি যদি যেই জিনিসটা বুঝবা, ওই জিনিসটা কিন্তু তুমি আর জীবনে ভুলবা না, বুঝতে পারছো? তো শিখার ওয়ে কতগুলা, একটা হলো ডিরেক্টলি ক্লাসে। আচ্ছা ধরো 1 মিনিট, একটা কল আসছে। ওকে, তো তাহলে যে কথাটা বলতেছিলাম, তোমার শিখার ওয়ে গুলি কি কি, একটা তো ক্লাসে লেকচার দিচ্ছে ওই সময় শিখে ফেলা, যেই কোয়েশ্চেন থাকবে ওইটা কোয়েশ্চেন করা, কোয়েশ্চেন করাতে কখনো ডিসকারেজ করে না, কোয়েশ্চেন করবা, না বুঝলে ওটা অলওয়েজ আমি বুঝাই দেই। তো এটা একটা। দেন ক্লাস শেষে তোমাদেরকে, যে তোমাদের যে অনলাইন ক্লাসেস হচ্ছে, এটার কিন্তু অ্যাডভান্টেজ ম্যাক্সিমাম ওয়েতে নেওয়া যায় কিভাবে, আমি রেকর্ডেড ভিডিও গুলাও কিন্তু দিয়ে দেই, তাই না? তো রেকর্ডেড ভিডিও গুলা রিওয়াচ করার সুযোগ থাকে। কিন্তু মেইন ক্লাসে যে সামনাসামনি ক্লাস হলে কি হইতো, ক্লাসে আসলে বুঝবা, ক্লাসে না আসলে পরে ওই পড়াটা কি বেশি চেয়ে বেশি নোট পাবা, কিন্তু আমি যে ক্লাসে লেকচার দিয়ে কিভাবে করে বুঝাইছি ওইটা কি আর ফেরত পাবা, ওইটা তো আর পাবা না। কিন্তু অনলাইন ক্লাসে কি, ক্লাসে থেকে তো বুঝলা, ক্লাসে লেট করে আসলো, এটা তুমি হয়তো মেইন ক্লাস, অনলাইন ক্লাসে 10 টাইমস, ওইটা কিসের জন্য, ওইটা তোমার নিজের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তোমার অনলাইন ক্লাসে কি করতে পারতেছো, মেইন ক্লাস আর অনলাইন ক্লাসের মধ্যে ডিফারেন্সটা তুমি এখানের মধ্যে বলো। ফার্স্ট অফ অল, মেইন ক্লাস তোমাদের নেওয়া হয় কিভাবে, বোর্ডে লিখে, নাকি মাহিন? তো এখানের মধ্যে আমরা কি করি, আমাদের নোটপ্যাডের মধ্যে লিখি। তো বোর্ডের অল্টারনেটিভ না এটা, বোর্ডের লেখা আর এই নোটপ্যাডের লেখা, এটা কি কোনো ডিফারেন্স আছে? না। তো তাহলে পরে বোর্ডের তোমার ইয়েটা গেল, ক্লাসে যে পড়াটা বুঝাই, পড়াটা কি তোমার লেকচার কি কোনো স্পেসিফিক এক্সপ্লেনেশন বুঝতে কোনো সমস্যা ফেস হয়? ইন্টারনেট না। কানেকশন ঠিক থাকলে, এগুলো সব ঠিক থাকলে তো এটাও হওয়ার কথা। তো তার মানে লেকচারও ঠিক মতো পাচ্ছ। তো এরপরে মেইন ক্লাসে এখানে পরে আর এক্সট্রা জিনিসটা কি পাচ্ছ বলো? মেইন ক্লাসে তুমি 5 মিনিট লেট করে আসলে ওই 5 মিনিটের পড়া কি ফেরত পাবা? পাবা না। কিন্তু অনলাইন ক্লাসে তুমি যদি 5 মিনিট লেট করে আসো, রেকর্ডেড ভিডিও থেকে তুমি ওই পড়াটাও কভার করে ফেলতে পারতেছো, নাকি? তুমি একটা ক্লাস একবার করছো, ওই ক্লাসটা তুমি 1000 বার রিওয়াচ করতে পারবা, কিন্তু মেইন ক্লাসে কি এটা পসিবল? অনলাইন ক্লাসে তুমি বাসার এনভায়রনমেন্টে বসে নিজে সুবিধা মতো ক্লাস করতে পারতেছো, যে নিজের বিছানায় বসে, টেবিলে বসে, যেখানেই তুমি বসে ক্লাস করতে কমফোর্টেবল, ওখানে বসে তুমি ক্লাস করতে পারতেছো, তাই না? তো এরকম অনেক অনেকগুলো অ্যাডভান্টেজ আছে অনলাইন ক্লাসের, যেগুলো মানুষজন স্বীকার করতে চায় না, ঠিক আছে? অনলাইন ক্লাসের মেইন যে ড্রব্যাকটা, এটা হলো ল্যাব ক্লাস, যে ল্যাবের ডেমনস্ট্রেশন গুলি তোমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে পাবা, বুঝছো? ততদিনে যদি আমাদের এটা খুলে দেয়, গভর্নমেন্ট যদি অ্যালাউ করে, তো তাহলে ফেব্রুয়ারি মাসে তোমরা সামনাসামনি ল্যাব ক্লাস গুলি করতে পারবা। তো ওইটা বাদে কিন্তু অনলাইন ক্লাস আর ল্যাব ক্লাসের মধ্যে ডিফারেন্স বলতে গেলে খুবই কম। ইভেন অনলাইন ক্লাসে বেটার। এন্ড আরো তোমাদের যে বুকলেট সলভিং ক্লাস যেগুলো নিব ফ্রাইডে থেকে, বুকলেট সলভিং ক্লাস কিন্তু নরমালি আমি করাইতাম না, ওগুলো আমার অ্যাসিস্ট্যান্টরা করাইতো। আমার অ্যাসিস্ট্যান্টরা মোর দেন কম্পিটেবল, ওখানে কোনো সমস্যা না। কিন্তু একদম ডিরেক্টলি আমার কাছ থেকে তোমরা সলিউশন ক্লাসটা পাচ্ছ, এটা কি আরো বেটার না? তো এখানের মধ্যে কিন্তু অনলাইনে তোমরা অনেকগুলা জিনিস এক্সট্রা পাচ্ছ, কিন্তু এই জিনিসগুলা মানুষজন অ্যাকচুয়ালি ইউজ করতে বুঝতেছে না, ঠিক আছে?
তো এগুলা প্রত্যেকটা জায়গাতে আমাদের অ্যাকচুয়ালি প্লাস পয়েন্ট বেশি অনলাইন ক্লাসে। জাস্ট তোমার কি থাকতে হবে, নিজের ক্লাসের মধ্যে ফোকাসটা রাখা লাগবে, যে অ্যাকচুয়ালি শিখতে চাচ্ছ ওরকম ফোকাসটা ধরে রাখলে অনলাইন ক্লাস অনেকগুলা দিক দিয়ে তোমার ইয়ে থেকে ভালো। হ্যাঁ ঠিক আছে তাজওয়া, সমস্যা নাই। ওকে, সো তাহলে এইগুলি ব্যাপার গেল। তো একটা হলো টাইম ম্যানেজমেন্ট, একটা হলো চিটিং করা। চিটিং তো করবা, অনেকজন যেটা আছে বললো যে ওইটা থামানো পসিবল না, কিন্তু কি চিটিং করে ধরা খাইলে ওই চিটিং করার কোনো মানে আছে? যেই চোর ধরা খায় ওই চোরের তো ওখানে কোনো দাম নাই। তুমি যদি চুরি করে ধরা না খেয়ে থাকতে পারো তো তার মানে কি ইউ আর স্মার্টার দেন আস, নাকি? তো ওখানে মধ্যে তো তোমার চুরি করাটা কখনোই অ্যাপ্রিসিয়েট করা হবে না, বিকজ মেইন এক্সামে তুমি চুরি করতে পারবা না। ওকে, তো মেইন এক্সামের জন্য তুমি যেভাবে করে আসলে পরীক্ষা দিতা ওইরকম ভাবে অনেস্ট ওয়েতে থাকলে তোমার ল্যাকিংস গুলা কোথায় ওইটা বুঝতে পারবা, দেন ওইটার উপরে কাজ করতে পারবা। ঠিক আছে, হয়তো এক্সাম টাইম বেশি থাকলে ধরাটা খাইতা না, তো ওগুলা তো ডিপেন্ড করে। ধরা খাওয়া এটা তো জাস্ট কয়েকটা ওয়ে দেখাইলো আছে, যে তোমার একটা ডিফারেন্ট বোর্ড থেকে নেওয়া হয়েছে, তাদের মার্কস স্কিমে ইস্যু ছিল, মার্কস স্কিম ডিরেক্টলি কপি মারাতে ওখানের মধ্যে ভ্যালুটা আসছে, দেন সিন পেপার থেকে জাস্ট একটা ভ্যালু চেঞ্জ করে দেওয়া হয়েছে, দেন সবাই কি করছে আগের জিনিসটাই মাইরা দিছে। তো টাইম বেশিটা না খুঁজে কি খুঁজবা, জেনুইন ওয়েতে যদি অ্যান্সারটা দাও, ক্লাসে কি আমি শিখাই নাই? তো ক্লাসে যেটা শিখাইছে ওইটা থেকে তো অ্যান্সার করা যায়। এই যে একজন জাস্ট ফুল মার্কস পাইছে তোমাদের এই টেস্টে 35/35, তো সে কি, সে কিন্তু কোনো ওই চিটিং এরও কোনো ছাপ নাই, কিছু নাই, সবকিছু টাইম মতো আছে। তো তার মানে কি সে জেনুইনলি যা শিখছে ওইটার উপর থেকে এক্সামটা দিছে। তো ওইটা কি সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার। ইভেন যারা নাকি চিটিং করছো তারাই আরো কমের দিকে মার্কস পাইছে, বুঝতে পারছো? বিকজ চিটিং করতে যায় কিন্তু অনেক টাইম ওয়েস্ট হয়, যে তুমি কোয়েশ্চেনটা খুঁজে বের করবা, দেখে দেখে কপি করবা, তো ওখানের মধ্যে কিন্তু অনেক সময় যায়। চিন্তা করে এর চেয়ে আরো তাড়াতাড়ি ম্যাথ করা যায়। ওকে, তো মেইন কথাটাই হলো এগুলা, যে চিটিং বন্ধ করে অ্যাকচুয়ালি যা শিখছো ওইটা থেকে এক্সামটা দিবা। কালকে তো টেস্ট, তো ওখানের মধ্যে থেকে যেন সেম জিনিসের রিপিটেশনটা না পাই। এন্ড কালকের টেস্ট থেকে লেট সাবমিশনের জন্য মার্কস ডিডাক্ট করা হবে, যদি না আসিফ যেরকম বলছো ওই কাজ করো। যে কি তুমি ইস্যু ফেস করতেছো, মানে কি পিডিএফ এ কনভার্ট করতে পারতেছো না, ছবি তো তোলা যায়, ফোনের ক্যামেরা তো আছে, তো ফোনের ক্যামেরা দিয়ে ছবিগুলো তুলে আসিফকে ইনবক্সে পাঠাই দিবা। সো ইউ হ্যাভ শোন দ্যাট তোমার লেখা শেষ, তুমি জাস্ট ডিভাইস ইস্যুর জন্য পারতেছো না এখন সাবমিট করতে বা অ্যাপ ক্র্যাশ করতেছে। কিন্তু তুমি যদি বলো যে অ্যাপ ক্র্যাশ করতেছে কিন্তু কোনো এভিডেন্স না পাঠাও, তো তার মানে কি, তো তার মানে তুমি ওই টাইমের মধ্যে লিখতেছো বা অন্য কোনো কাজ করতেছিলা। ওকে, তো এইগুলা হলো কয়টা ব্যাপার। তো এখন আমাদের মেইন সলিউশনের কাজ, যে 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 যেই যে কোশ্চেনের প্রবলেম ফেস করছো ওই কোশ্চেন গুলো এখন দেখাই দিব। সো কোশ্চেন নাম্বার 1, এটা তো একদম সিন কোশ্চেন, জাস্ট কি করা হয়েছে, এই ভ্যালুটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, 2.9 এর জায়গায় 2.8, নাকি? এই কোশ্চেনে কি এটা বাদে নরমালি কেউ প্রবলেম ফেস করছো? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2 পুরোটা দেখাবো তাজওয়ার, সমস্যা নাই। কোশ্চেন নাম্বার 1 এ কি কারো কোনো প্রবলেম আছে? ওকে, কোশ্চেন নাম্বার 1 এ যদি কারো কোনো প্রবলেম না থাকে, দ্যাটস ভেরি গুড। লেটস গো টু কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে, an apple and a leaf fall from a tree at the same instant। তো তার মানে দোনোটা অবজেক্ট একই সময় পড়া শুরু করছে নিচে। both the apple and the leaf start at the same height। তো সেম হাইট থেকে একটা পাতা আর একটা আপেল, ঠিক আছে, সরি, একটা অ্যাপেল আর একটা লিফ একই সাথে কি করছে, এরকম পড়া শুরু করছে। ওকে, above the ground but the apple hits the ground first। অ্যাপেলটা কি করছে, গ্রাউন্ডে প্রথমে নামছে, আর লিফটা নামতে কি হয়েছে, দেরি হয়েছে। তো এই জিনিসটা কেন, এখন এখানের মধ্যে কাজগুলা কি খেয়াল করো। যখন নাকি তারা নিচে নামতে থাকবে কি হবে রাফিন, তাদের তো প্রথমে জাস্ট একটা ফোর্সে কাজ করতেছে, কি ফোর্স, ওয়েট, কোন দিকে, নিচের দিকে। সো ওয়েটের জন্য তারা কি করবে, অ্যাসেলারেট করবে, নাকি? সো বোথ দ্য লিফ
and the apple will accelerate towards the ground at the same rate, এটা কি ইনিশিয়াল পয়েন্টে। কিন্তু যখন নাকি তার একটা ভেলোসিটি গেইন করবে তখন কি হবে তাজওয়ার? ভেলোসিটি বাড়লে পরে এয়ার রেজিস্ট্যান্স কাজ করা শুরু করবে না বা ড্র্যাগ ফোর্স কাজ করা শুরু করবে না নাকি? ওকে, সো তাহলে এয়ার রেজিস্ট্যান্স বাড়বে। তো এয়ার রেজিস্ট্যান্স লিফের উপরেও কাজ করতেছে, অ্যাপেলের উপরেও কাজ করতেছে। এখন বলো তো ওয়েটটা কার বেশি? অ্যাপেলের ওয়েট বেশি অফকোর্স দেন দা লিফ। সো তাহলে এয়ার রেজিস্ট্যান্স অ্যাপেলটাকে অপোজ করতেছে, লিফটাকে অপোজ করতেছে, কিন্তু লিফের ওয়েটটাকে ব্যালেন্স করা তাড়াতাড়ি হবে বা ইজি হবে, নাকি অ্যাপেলের ওয়েটটাকে ব্যালেন্স করা তাড়াতাড়ি হবে আর ইজি হবে? লিফের ওয়েটটা কম, তো তার মানে লিফের ওয়েটটাকে ব্যালেন্স করা সোজা বা লিফের ওয়েটটা তাড়াতাড়ি ব্যালেন্স আউট হবে। তো তার মানে কি, সিন্স দ্য লিফ ইজ ভেরি লাইট, ঠিক আছে, লিফটা যেহেতু অনেক হালকা, তো এর জন্য তার ওয়েটটাকে এয়ার রেজিস্ট্যান্স বা ড্র্যাগ ফোর্স অনেক তাড়াতাড়ি কি করে দিবে? ব্যালেন্স করে ফেলবে। তো লিফের ওয়েটটা যদি ব্যালেন্স হয়ে যায় তো তার মানে কি রেজাল্টেন্ট ফোর্স অন দ্য লিফ কত? রেজাল্টেন্ট ফোর্স অন দ্য লিফ হলো 0। তো রেজাল্টেন্ট ফোর্স যদি 0 হয় তো তাহলে লিফের অ্যাসেলারেশন কত? 0। লিফের অ্যাসেলারেশন যদি 0 হয় তো তাহলে সে কি করবে? কনস্ট্যান্ট ভেলোসিটিটা নিচে ফল করবে নাকি? তো তাহলে এই জিনিসটা ফার্স্টে আমাদেরকে জিজ্ঞাসা করছে, দ্য লিফ অ্যাসেলারেটস এট ফার্স্ট দেন রিচেস টার্মিনাল ভেলোসিটি। তো বলতেছে নিউটনস লজ অফ মোশন ইউজ করে এক্সপ্লেইন করতে। ফার্স্টে কি বলবো? ফার্স্টে লিফের জাস্ট ওয়েট আছে, তো তাহলে দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স অন দ্য লিফ, কি বলে লিফ, তো তাহলে লিফের উপরে রেজাল্টেন্ট ফোর্স থাকা মানে ইট উইল অ্যাসেলারেট ডাউনওয়ার্ডস। এটা নিউটনের কোন ল? সেকেন্ড ল। বুঝতে পারতেছো তাজওয়ার? সো তাহলে নিউটনের সেকেন্ড ল ওয়াইজ ওয়েটের জন্য বা একটা রেজাল্টেন্ট ফোর্সের জন্য সে অ্যাসেলারেট করবে। হ্যাঁ হ্যাঁ, মেনশন করতে হবে যে ইউজ নিউটনস লজ অফ মোশন বলছে না, এর জন্য। সো তাহলে নিউটন সেকেন্ড ল ওয়াইজ রেজাল্টেন্ট ফোর্সের জন্য অ্যাসেলারেশন হবে, আর নিউটনস ফার্স্ট ল ওয়াইজ কি হবে? যখন নাকি ড্র্যাগ আর এয়ার রেজিস্ট্যান্স, ফার্স্ট ল কি বলে? ফার্স্ট ল বলে যে রেজাল্টেন্ট ফোর্স না থাকলে কি হয়, তাই না শারিয়া? আর সেকেন্ড ল কি বলে? রেজাল্টেন্ট ফোর্স থাকতে সময় তখন কি হয়। সো সেকেন্ড লটা কখন? when resultant force is acting, তখন মোশনটাকে এক্সপ্লেইন করব নিউটন সেকেন্ড ল দিয়ে। আর যখন নাকি রেজাল্টেন্ট কোনো ফোর্স নাই, ওটা সেকেন্ড ল দিয়েও বলা যায়, ফার্স্ট ল দিয়েও বলা যায়। কি বলা যায়? যে রেজাল্টেন্ট কোনো ফোর্স নাই মানে অ্যাসেলারেশন কত? 0। অ্যাসেলারেশন 0 মানে সে কি করবে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে নামবে। বুঝতে পারছো? ওই কনস্ট্যান্ট ভেলোসিটিটাকে আমরা কি বলবো তাজওয়ার? টার্মিনাল ভেলোসিটি নাকি? সো কোশ্চেন নাম্বার 2 তে ফার্স্টে কি ওয়েট ইজ গ্রেটার দেন এ, মানে এয়ার রেজিস্ট্যান্স বুঝাইছে আর কি। তা এখন এখানে কাজটা কি, যে ইনিশিয়ালি শুধু ওয়েট কাজ করতেছে, এটা বলাতে 1 মার্ক। দেন যেহেতু জাস্ট একটা ফোর্সই আছে, তো তার মানে দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স ইন দা ডাউনওয়ার্ড ডিরেকশন, অর নিউটনের সেকেন্ড ল ওয়াইজ সে কি করবে? নিচের দিকে অ্যাসেলারেট করবে। তো 2 মার্ক। দেন 3 নাম্বার মার্কটা কোথায়? এয়ার রেজিস্ট্যান্স অর আপওয়ার্ড ফোর্স ইনক্রিজেস উইথ স্পিড, যে যত স্পিড বাড়বে বা ভেলোসিটি গেইন করবে তত কি করবে? ওই রেজিস্টিভ ফোর্সটা বাড়া শুরু করবে। সো তাহলে এটা অলরেডি কিন্তু 3 হয়ে গেছে। বাকি পয়েন্টগুলো আমাদের জাস্ট এই পয়েন্টগুলোর মধ্যে যে কোনো 3টা পয়েন্ট ওরকম সুন্দর মতো বুঝাই লিখতে হবে। এরপরে কাজটা কি, যে আনটিল এয়ার রেজিস্ট্যান্স ব্যালেন্সেস দ্য ওয়েট, তো তখন কি হয়ে যায়? রেজাল্টেন্ট ফোর্স 0 হয়ে যায়, তো তার মানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যায়। ওই কনস্ট্যান্ট ভেলোসিটিটাই কি? টার্মিনাল ভেলোসিটি। বুঝতে পারছো? তো এটা ছিল ফার্স্টে এট আমাদের লিস্ট কোন পয়েন্টস গুলো থাকতে হবে 1 যে আর কোনো 2 মার্কস যে এর জন্য? যে কোনো 3টা পয়েন্টগুলো আবার পয়েন্টগুলি এখানে মধ্যে দেখো। ফার্স্টে তুমি বলবা, আচ্ছা তুমি কি বলছো বুকলেট সলভিং এর জন্য? হ্যাঁ, ওই যে বুকলেট সলভিং এর স্কেডিউল যেটা বলেছি যে ফ্রাইডেতে, হ্যাঁ তুমি, তো বুকলেট সলভিং এর স্কেডিউলটা আমাদের ফ্রাইডেতে কয়টা থেকে কয়টা টাইম দিয়েছিলাম? 7টা থেকে না নাকি?
সো এটা থাকবে আমাদের। সলভ করা শুরু করব। হ্যাঁ, ওটা আজকে বলে দিব। আজকে একটু পরে বুকলেটটা দেখায়, বুকলেটের পিডিএফটা দেখায়, বলে দিব কত পেজ থেকে কত পেজ পর্যন্ত সলভ করে রাখবা ফর নেক্সট ফ্রাইডে। কালকে ফ্রাইডেতে তো পরীক্ষা, নেক্সট ফ্রাইডেতে থেকে বুকলেট সলভিং শুরু, যে ফার্স্টে তোমরা নিজেরা সলভ করে রাখবা, দেন আমি দেখাই দিব আর কি। এই যে এখানের মধ্যে দেখো বুকাসিফ, এই জায়গাটার মধ্যে তোমার যে কনফিউশনটা, এর জন্যই কিন্তু কি পড়ানো হয়েছে, নিউটনস ল পেয়ার, তাই না? যে তোমার এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, দ্যাটস ফাইন, কিন্তু কাজ করে কার উপরে, সেম অবজেক্টের উপরে নাকি ডিফারেন্ট অবজেক্টের উপরে? ডিফারেন্ট অবজেক্ট। সেম অবজেক্ট হলো ফার্স্ট ল পেয়ার, বুঝছো? থার্ড ল পেয়ারের জন্য কি হবে, ডিফারেন্ট অবজেক্ট। যে তুমি টেবিলে ধাক্কা দিছো, তো রিঅ্যাকশন ফোর্সটা কি তোমার উপরে পড়বে নাকি টেবিলের উপরে? তুমি ধাক্কা দিছো টেবিলের উপর, তো ওইটার রিঅ্যাকশন কার উপরে ফেরত আসবে? এক্স্যাক্টলি। তো তাহলে এয়ার রেজিস্ট্যান্স লিফের ওয়েটটাকে অপোজ করতেছে, বা এয়ার রেজিস্ট্যান্স কাজ করতেছে লিফের উপর কোন দিকে, উপরে। তো তাহলে এয়ার এর উপরে লিফের ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? এয়ার ইজ পুশিং দা লিফ আপওয়ার্ড, সো দা লিফ উইল পুশ দা এয়ার ডাউনওয়ার্ডস অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল। সো তাহলে ওই ফোর্সটা, যে নিচে যে ফোর্সটা, ওটা কার উপর? ওটা কি লিফের উপরে? নো, ওটা কার উপর? এয়ার এর উপর। তো আমরা কি করি, কোন একটা অবজেক্ট নিয়ে কাজ করতে সময় তার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা দেখি। তো ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কি আসে, শুধু ওই অবজেক্টের উপরে কি কি ফোর্স কাজ করতেছে এইটা। তো তাহলে লিফের ওয়েট হলো নিচে, এয়ার রেজিস্ট্যান্স হলো উপরে। তো এখন এই যে ওয়েট, এই ওয়েটের রিঅ্যাকশন ফোর্সটা কোথায়, যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন না? তো তাহলে ওয়েট ফোর্সটা এক্সার্ট করতেছে কে? এটা হলো বাই আর্থ অন লিফ, নাকি মুতাসিম? তো ওয়েট এক্সার্ট করতেছে কে? আর্থ এক্সার্ট করতেছে লিফের উপর। তো তাহলে এটা রিঅ্যাকশন ফোর্সটা কার উপরে যে পড়বে? যে এক্সার্ট করতেছিল তার উপরে যে। তো তাহলে এটা রিঅ্যাকশন হিসেবে কি আসবে, আর্থের উপরে একটা আপওয়ার্ড ওয়েট কাজ করবে বাই লিফ অন আর্থ। বুঝতে পারছো? তো তাহলে যে এয়ার রেজিস্ট্যান্সটা কাজ করতেছে লিফের উপর, উপরে, তো এইটার রিঅ্যাকশনটা কার উপরে যে পড়বে? এয়ার এর উপর। তো এই যে এয়ার রেজিস্ট্যান্সটা বাই এয়ার, সরি, বাই এয়ার অন লিফ। তো তাহলে রিঅ্যাকশন ফোর্সটা এয়ার এর উপরে যে পড়বে নিচের দিকে, বাই লিফ অন এয়ার। আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছিলাম, যেই তিনটা পয়েন্ট, এই যে তোমার পয়েন্টগুলো কি কি দেখো, পাশে যে নাম্বারগুলি লিখে এইগুলি, যে তুমি কি লিখবা দেখো, ফার্স্টে initially only weight acts downward, তো এটাতে কি পাইলে 1 মার্ক। So there is a resultant force in the downward direction, এটাতে আরেক মার্ক। তো এখন এই ডাউনওয়ার্ড ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্সের জন্য কি করবে, নিচের দিকে অ্যাসেলারেট করবে, তো এটা লেখাতে 3 নাম্বার মার্ক। এরপরে যদি তুমি টার্মিনাল ভেলোসিটির এক্সপ্লেনেশনটাও না লিখো, তাহলে পরেও ফর দিস স্পেসিফিক মার্ক স্কিম অ্যালাউ করছে। কিন্তু তোমার এখানে থেকে কি, এই জায়গা থেকে 2 মার্ক পাইলা, বাকি আরেকটা মার্ক পাওয়ার জন্য তোমার আসলে কি করতে হবে, টার্মিনাল ভেলোসিটি কেন রিচ করো এটা বলতে হবে। কেন রিচ করবে এটা তো নয়, বিকজ ওয়েট আর এয়ার রেজিস্ট্যান্স কি হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে, নাকি? তো ওয়েট আর এয়ার রেজিস্ট্যান্স সমান সমান হয়ে গেলে তখনই শুধু কি হবে, রেজাল্টেন্ট ফোর্স 0, তো টার্মিনাল ভেলোসিটি। আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সটটাই জয়েন করে ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 2 এর 1। এরপর কি বলছে,
বলতেছে যে কেন অ্যাপেলটা প্রথমে গ্রাউন্ডে রিচ করতেছে। তো তাহলে এই জিনিসটা কেন? বিকজ যত নাকি তারা অ্যাসেলারেট করতেছে তত কি হবে, তাদের ভেলোসিটি বাড়বে নাকি তাজওয়ার? যত অ্যাসেলারেট করছে তত তাদের ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি বাড়লে এয়ার রেজিস্ট্যান্স বাড়বে। কিন্তু এয়ার রেজিস্ট্যান্সটা বেড়ে কার ওয়েটটাকে ব্যালেন্স করতে পারছে আগে এন্ড কার ওয়েটটাকে পারে নাই? লিফের ওয়েটটাকে আগে ব্যালেন্স করছে, তো তার মানে কি লিফের অ্যাসেলারেটিং এর সময়টা কম পাইছে নাকি? যে লিফটা কম সময় ধরে অ্যাসেলারেট করার সুযোগ পাইছে বিকজ এয়ার রেজিস্ট্যান্সটা তাড়াতাড়ি তার ওয়েটটাকে ব্যালেন্স করে দিছে। কিন্তু অ্যাপেলের ওয়েটটা বেশি দেখে কি করতে পারে নাই। হ্যাঁ, ওইটা অনেক উপর থেকে ছাড়লে অ্যাপেলও ইভেন্চুয়ালি রিচ করতো, বুঝছো? ডিস্টেন্স কম দেখে করে নাই বা করার কথা না, কিন্তু অনেক উপর থেকে ছাড়লে ইভেন্চুয়ালি সেও রিচ করতে পারতো, বুঝছো? হ্যাঁ, সারফেস এরিয়া নিয়ে কিছু বলতে পারতাম। এখানে সারফেস এরিয়া নিয়ে এরকম বলা যায়, ইভেন এমনও বলতে পারো যে অ্যাপেলের সারফেস এরিয়াটা বড় বাট স্টিল অ্যাপেলের ওয়েট বেশি দেখে তার কি হয়েছে, টার্মিনাল ভেলোসিটিটা রিচ করতে দেরি হয়েছে বা টার্মিনাল ভেলোসিটি রিচ করে নাই। বুঝতে পারছো? নরমালি কি সারফেস এরিয়া যত বেশি হয় তত কি হয়, ড্র্যাগ ফোর্স বেশি হবে না? ওই জিনিসটা আমরা পড়বো সামনে, নেক্সট লেকচারের পরের লেকচারে আমরা পাবো যে স্টোকস ল, যেটা থেকে আমাদের এই ড্র্যাগ ফোর্সের ফর্মুলাটা আসছে। যে ড্র্যাগ ফোর্স যে আমরা পড়ি এটার ফর্মুলা হলো এটা, যে এখানের মধ্যে রেডিয়াস, ভেলোসিটি আর এই যে এটা যে এন যে লিখছি, এই এন এর মাথাটায় যে এরকম টান দিয়ে দিছি এটাকে বলা হয় এটা। ঠিক আছে, এটা হলো কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি। না, এইখানের মধ্যে দেখো মাহিন, আচ্ছা তোমাদেরকে বুঝছি, তোমরা চাঁদে, ঠিক আছে, অন দা সারফেস অফ মুন তোমরা যদি কি করো, একটা হ্যামার আর একটা ফেদার, ঠিক আছে, একটা হ্যামার আর একটা ফেদার যদি একসাথে ড্রপ করো, তারা কি গ্রাউন্ডে একসাথে রিচ করে নাকি হ্যামারটা আগে রিচ করে লিফটটা পরে রিচ করে? একসাথে। তো চাঁদের সারফেসে একসাথে রিচ করতেছে কেন? হ্যামারের না ওয়েট বেশি, তো হ্যামারের ওয়েট বেশি দেখে তার আগে রিচ করার কথা না? এয়ার রেজিস্ট্যান্স বা এগুলো নাই। হ্যাঁ, এয়ার রেজিস্ট্যান্স তো নাই, মুনে কি কোনো এয়ার আছে? না, তো তাহলে পরে ওখানে তো এয়ার রেজিস্ট্যান্স বলতে কিছু নাই, তো তাহলে তারা একসাথে কেন রিচ করে গ্রাউন্ডে? এক্স্যাক্টলি। তো বুঝতে পারছো তোমরা, তাহলে ও লেভেলসে এখানে কয়েকটা ব্যাপার একটু দেখে আসো নাই, তো তাহলে তোমাদেরকে দেখাই দিতে হবে। সো খেয়াল করো, when air resistance is 0, অলরাইট, যখন এয়ার রেজিস্ট্যান্স 0 তখন কি হয়? এক্স্যাক্টলি রায়ান, they have the same acceleration. ওকে, তো এখন একটা ফেদার আর একটা হ্যামার দুইজনে কি করে, they reach the ground at the same time, অলরাইট। তো এখন আমি মনে করো তোমাদেরকে ভ্যালু দিয়ে কয়টা ক্যালকুলেশন দেখাই, এক্সাম্পল ক্যালকুলেশন। তো মনে করো ফেদারের ম্যাস হলো 0.01 কিলোগ্রাম, রিয়েলিস্টিক একটা ভ্যালু নিতে চাইছি কিন্তু আরো বেশি ছোট হবে। তো আর তোমার হ্যামারের ম্যাস হলো মনে করো 2 কেজি, ঠিক আছে, একটা 2 কেজির একটা হাতুড়ি আর একটা 0.01 কিলোগ্রামের একটা ফেদার। ওকে, তো এখন এই দুইটা কি, আরাফাত কিছু বলবা? রাগ করা কি হলো আমি তো বুঝলাম না, ব্যাক ক্লোজটা মরে না জামগা কারেন্টে। ওকে, সরি, মনে হয় ভুলে আনমিউট হয়ে গেছিল, সমস্যা নাই। তো এখানের মধ্যে আমরা যে কথাটা বলতেছিলাম এই খেয়াল করো সবাই, যে কি জিনিস, দোনোজনের ম্যাস কিন্তু আলাদা নাকি শারিয়ার? তো দুইজনের ম্যাস হলো আলাদা। নাও লেটস সি, যখন কোন এয়ার রেজিস্ট্যান্স নাই তখন শুধু কি আছে, যার কেউ নাই তার কি থাকে, যার কেউ নাই তার অ্যাটলিস্ট ওয়েট আছে নাকি? তো তাহলে হ্যামারেরও একটা ওয়েট আছে,
ফেদারেরও একটা ওয়েট আছে। তো হ্যামারের ওয়েটটা কত? এটা ফর ফেদার আর একটা হলো ফর হ্যামার, দুইটার জন্য দেখি। সো ফর ফেদার ইনিশিয়াল ভেলোসিটি হলো 0। আচ্ছা তার ফার্স্ট ওয়েটটা ক্যালকুলেট করে ফেলি। w ইকুয়াল টু mg, কত 0.01 ইনটু 9.81, এটা কত আসে? 0.09 0.981 নাকি? 0.0 হবে, হ্যাঁ বুঝি নাই। 0.0981। আচ্ছা সরি, আরেকটা জিরোতে হবে। ভাইয়া তুমি জিটা কি আর্থের নিয়েছো নাকি মুনের? এটা আর্থের, যে যখন নাকি এয়ার রেজিস্ট্যান্স 0, যে যখন এয়ার রেজিস্ট্যান্স কে ও আচ্ছা। নেগলিজিবল করবে তখন। এটা মুন বলি না আলাদা করে, না হলে পরে তখন আবার কনফিউশন লাগে দিবে কোন প্ল্যানেটে গেলে কি হয় না হয়। তো এয়ার রেজিস্ট্যান্স থাকা আর না থাকা অবস্থায় কোনটা কি হচ্ছে ওটা বুঝাইতেছি। ওকে জি ভাই। হ্যাঁ ওইটা পরে চলে যাবে, বিকজ মুনের এনাফ গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ নাই, বুঝছো? তুমি যদি আর্থের থেকে কয়টা সিলিন্ডার ভরে গ্যাস নিয়ে মুনে যে ছেড়ে দিলা, কিন্তু মুনের ওই গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ নাই ওই গ্যাস গুলাকে ধরে রাখার, বুঝছো? তো নয়। ওকে, সো তাহলে এখানে যে কাজটা করতেছিলাম 0.0981 নিউটন, আর এখানে হ্যামারের ওয়েট কত mg, তো তাহলে 2 ইনটু 9.81, তো তার মানে কত 19.62। সো এই ওয়েটার ক্যালকুলেশন গুলি নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা এখন দেখো, ওয়েট ইজ দ্য অনলি ফোর্স নাকি, বিকজ এয়ার রেজিস্ট্যান্স তো 0, তাই না? তো তার মানে ওয়েট ইজ দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকলস অর অবজেক্টস। তো এখন ফেদারের তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত? ফেদারের রেজাল্টেন্ট ফোর্স হলো ওয়েট, হ্যামারেরও রেজাল্টেন্ট ফোর্সটা কি ওয়েট। ওকে, তো এখন তাহলে অনেকজনই এখন মাথা চুলকানো শুরু করে দেয় যে আচ্ছা তো একজনের ওয়েট বেশি আরেকজনের ওয়েট কম, তো যার ওয়েট বেশি বা যার রেজাল্টেন্ট ফোর্স বেশি তার তো তাড়াতাড়ি নিচে নামার কথা, যার রেজাল্টেন্ট ফোর্স কম তার তো আস্তে আস্তে নিচে নামার কথা। তো তাহলে দুইজন একই সময় গ্রাউন্ডে কেমনে রিচ করে? ব্যাপারটা কোথায়? তাদের ম্যাথ নিয়ে। কেমন? উই নো হোয়াট, যে কোনো রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু হোয়াট বলো তো রাফিন? এনি রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ নাকি? সো এনি রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এখানের জন্য এম এ, তো তাহলে অ্যাসেলারেশনটা বের করে দেখি কত আসে। সো ফোর্স হলো 0.0981, মাস হলো 0.01, তো কত আসে 9.81। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ, তো এ ইজ ইকুয়াল টু ফোর্স বাই মাস। ফোর্স হলো 19.62 আর মাস কত 2, তাহলে কত? এটা হলো না? অ্যাসেলারেশন কি দোনোজনের সেম আসছে নাকি না? যদি এয়ার রেজিস্ট্যান্স না থাকে তো তখন দেখো when air resistance is 0, তো তখন কি হবে? দোনোজনের রেট অফ অ্যাসেলারেশন হলো সমান নাকি? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? থাকলে কিন্তু বলতে হবে, এগুলা নিয়ে পরে আবার অনেকজন কনফিউজড হয়ে যায়। তো ফর নাও এখানের মধ্যে দেখতে পাচ্ছ যে এয়ার রেজিস্ট্যান্স না থাকলে পরে কি হয়? এয়ার রেজিস্ট্যান্স না থাকলে সবকিছু একই রেটে অ্যাসেলারেট করে ডিউ টু গ্র্যাভিটি। তো নয়, বুঝতে পারতেছো? ওকে, এখন দেখো যে তোমার যদি কি হয়, এখানে স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। ওকে, তো এখন দেখো তোমার যদি কি হয়, এয়ার রেজিস্ট্যান্স কাজ করে যে একটা ভেলোসিটি যখন বাড়লো, এই যে এখন যখন নাকি মনে করো এয়ার রেজিস্ট্যান্স কাজ করতেছে, when air resistance
ইজ অ্যাক্টিং। এখন কি হবে দেখো তো, তার নিচে আছে ওয়েট, তার নিচে আছে ওয়েট, আর উপরে আছে কি এয়ার রেজিস্ট্যান্স। তো এখন তোমার মনে করো আমি দিলাম এরকম যে the air resistance acting on the feather, হ্যাঁ আবিদ, the air resistance acting on the feather as it has a smaller surface area, তো তাহলে air resistance টা কম হবে নাকি? তো মনে করো the air resistance acting on the feather is this 0.05 নিউটন, তো অনেক কম এয়ার রেজিস্ট্যান্স। আর হ্যামারের সারফেস এরিয়াটা বড়, তো মনে করো হ্যামারের উপরে এয়ার রেজিস্ট্যান্স দিলাম আমরা 5 নিউটন। অলরাইট, সো এখন দুইজনের কি এয়ার রেজিস্ট্যান্সটা ডিফারেন্ট। হ্যামারের উপরে ইভেন কি করতেছে, এয়ার রেজিস্ট্যান্স বেশি কাজ করতেছে, তাই না? এখানের মধ্যে যেটা দেখাচ্ছি হ্যামারের উপরে উল্টা এয়ার রেজিস্ট্যান্স কাজ করতেছে বেশি, বাট স্টিল আমরা এখন ক্যালকুলেশন করে দেখি যে কার অ্যাসেলারেশন বেশি হয় কার অ্যাসেলারেশন কম হয়। তো এখন দেখো, সরি, সো ফর ফেদার, ফর হ্যামার, এখন দেখো তোমার ফেদারের কি, ফেদারের উপরে রেজাল্টেন্ট ফোর্স is equal to what, weight minus air resistance, তাই তো? তো নয়, তো ওয়েট ছিল কত 0.0981 আর এয়ার রেজিস্ট্যান্স হলো 0.05, তাহলে কত আসে 0.0481, তাই তো? তো 0.0481 হলো কি এয়ার রেজিস্ট্যান্সের ভ্যালুটা মাইনাস করলে রেজাল্টেন্ট যত থাকে। তো এখন আমরা কি জানি, রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু হোয়াট, রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু MA। তো তাহলে এটা কত আসে দেখো 0.0481 ডিভাইডেড বাই 0.01, কত হয় এটা 4.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, নাকি আজিজুল? নাও হোয়াট এভার দ্য হ্যামার, resultant force is equal to weight minus air resistance, weight ছিল কত 19.62, air resistance হলো 5, এটা করলে পরে কত আসে 14.62। তো এখন তোমার resultant force is equal to MA, তো এখন তাহলে তোমার অ্যাসেলারেশনটা কত 14.62 ডিভাইডেড বাই 2, কত আসে 7.31, নাকি? তো এখন দেখো তো, ইভেন দো হ্যামারের উপরে এয়ার রেজিস্ট্যান্সটা বেশি কাজ করতেছে, স্টিল হ্যামারের রেট অফ অ্যাসেলারেশনটা কি বেশি না? কেন বেশি? মেন ডিফারেন্সটা কোথায় ক্রিয়েট হয়েছে, দ্য ওয়েট অফ দ্য হ্যামার, তাই তো তাজওয়ার? সো তাহলে এখানের মধ্যে মেইন ডিটারমাইনিং ফ্যাক্টরটাই হলো দ্য হেভিয়ার দ্য অবজেক্ট, দ্য লঙ্গার ইট উইল টেক, অর the higher the value of the air resistance would have to be in order to balance the weight, তাই না? যে একটা অবজেক্টের ওয়েট যত বেশি, এয়ার রেজিস্ট্যান্সটাকে বা রেজিস্টিভ ফোর্স গুলাকে বেড়ে 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 ওই ওয়েটের সমান হইতে হবে, বাট ওইটাকে ব্যালেন্স করা কি এত সোজা? কিন্তু যার ওয়েট হলো কম, তার কি ওয়েটটাকে ব্যালেন্স করা তত ইজি হবে না। তো এর জন্য ফেদারের ওয়েট যেহেতু কম, তো এর জন্য ফেদারের ওয়েটটাকে অনেক তাড়াতাড়ি কি করে ফেলতে পারে, এয়ার রেজিস্ট্যান্সটা ব্যালেন্স করে ফেলতে পারে। তো এর জন্য দা ফেদার অর দা লিফ রিচেস টার্মিনাল ভেলোসিটি ভেরি ভেরি কুইকলি, বুঝতে পারছো? সো লিফ অর ফেদার টার্মিনাল ভেলোসিটি রিচ করে ফেলছে, কিন্তু তখনও কি করতেছে, হ্যামারটা অ্যাসেলারেট করতেই আছে। তো তার মানে হ্যামার got a greater amount of time for acceleration, তো বেশিক্ষণ ধরে অ্যাসেলারেট করলে আরো বেশি বেশি ভেলোসিটি রিচ করবে, তো যত ভেলোসিটি রিচ করবে তত সে তাড়াতাড়ি নিচে নামতে পারবে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হইলো কি বললাম? সুমাইয়া বুঝতে পারছো? ওকে, তো তাহলে এই ব্যাপারটা যে বলছে যে কেন অ্যাপেলটা প্রথমে গ্রাউন্ডে হিট করে, তো তাহলে কাজটা কি, এয়ার রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন এস মানে স্পিড আর কি। তো তাহলে কি এয়ার রেজিস্ট্যান্সটা হলো লেস সিগনিফিক্যান্ট। কেন লেস সিগনিফিক্যান্ট? বিকজ কম্পেয়ার্ড টু দ্য ওয়েট অফ দ্য হ্যামার, ঠিক আছে?
এখানে কম্পেয়ার টু দ্য ওয়েট অফ দ্য হ্যামার, এখানে হ্যামার নাকি অ্যাপেল, এখানে অ্যাপেল, সরি। সো কম্পেয়ার টু দ্য ওয়েট অফ দ্য অ্যাপেল, দ্য ভ্যালু অফ এয়ার রেজিস্ট্যান্সটা কি কম। তো যেহেতু ভ্যালু অফ এয়ার রেজিস্ট্যান্সটা কম, তো এর জন্য কি অ্যাসেলারেশনের রেটটা বেশি। তো অ্যাসেলারেশনের রেটটা যেহেতু বেশি, তো এর জন্য গ্রেটার ভেলোসিটি রিচ করে, অর ইট অ্যাসেলারেটস ফর আ লঙ্গার অ্যামাউন্ট অফ টাইম। তাই সে তাড়াতাড়ি কি করে, নিচে নামে। বুঝতে পারছো তাজওয়ার? ওকে, তো তাহলে এই জিনিসটা ছিল তোমার কোয়েশ্চেন নাম্বার 2টা, ঠিক আছে। দেন কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 4, এই কোয়েশ্চেন গুলো থেকে কোনটায় কোনটায় প্রবলেম ফেস হ্যাঁ করতে বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমারটা একটু দেখে বলতে হবে, আমি না ভুলটা বুঝতে পারতেছি না টুতে। কোয়েশ্চেন নাম্বার 2 তে ভুল বুঝতে পারতেছো না যে নাম্বার কেন কাটা হয়েছে। হুম, Okay, মেসেঞ্জারে পাঠাবো। না সমস্যা নেই, হ্যাঁ। তাহলে স্ক্রিপ্ট তুলতে হবে। সেই সিটাও দেখতে পারো। ওকে, শারিয়া শারিয়া শারিয়া, হ্যাঁ নিচে। ওকে, এখানে -3 পাইছো আর এখানে -1 পাইছো, তো তার মানে তো এ তে কোনো মার্ক পাও নাই, বি তে জাস্ট 1 পাইছো। আচ্ছা, তো বলছে as the leaf is lighter it accelerates quickly। হ্যাঁ টু, আইটা বুঝেছি, টুটা শুধু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তাহলে সেকেন্ডটাই 1 মার্ক কেন কাটা গেছে। ওকে, হুম হুম। so the apple accelerates quickly as the weight is greater, so it takes more time for the opposite force to balance compared to the leaf, so it falls faster। তো এখানের মধ্যে তোমার পয়েন্টটাই আছে কোনটা, তো এখানের মধ্যে পয়েন্টটা আছে বিকজ বেশি টাইম ধরে কি করবে, বেশি টাইম ধরে অ্যাসেলারেট করবে। বুঝতে পারছো? তোমার একটা পয়েন্ট হলো এই যে ইট উইল অ্যাসেলারেট ফর আ লঙ্গার টাইম, কিন্তু এই যে এটা অ্যাসেলারেটস কুইকলি বা অ্যাসেলারেশনটা বেশি, এটার অ্যাসেলারেশনটা বেশি কেন, বিকজ এয়ার রেজিস্ট্যান্সটা তার উপর তার ওয়েটের তুলনায় কম। বুঝতে পারছো? তুমি এখানের জন্য যেটা বলছো যে ওয়েট বেশি দেখে অ্যাসেলারেশন বেশি, এখানে বোঝা যায় কি, এখানে মনে হয় যে তুমি এমন বুঝাইতে চাও যার ওয়েট বেশি সে তাড়াতাড়ি নিচে পড়ে, কিন্তু এখানে তো পুরোপুরি এমন ব্যাপার নাই যে আমরা মাত্র যে এয়ার রেজিস্ট্যান্স না থাকলে কি হইতো, অমন কথা বলে আসলাম না একটু আগে, এয়ার রেজিস্ট্যান্স না থাকলে ওয়েট বেশি হোক ওয়েট কম হোক দুজন কি করে, একই রেটে অ্যাসেলারেট করে নাকি। জি ভাই। তো তার মানে কি এখানে ওয়েটটা আমাদের বড় ফ্যাক্টর, নাকি এয়ার রেজিস্ট্যান্সটা ওয়েটের তুলনায় কম দেখে অ্যাসেলারেশনটা বেশি, এটা বড় ফ্যাক্টর। আচ্ছা ভাইয়া, আমি যে এখানে লিখলাম সো ইট টেকস মোর টাইম ফর দ্য অপোজিট ফোর্স টু ব্যালেন্স, তো এটা এয়ার রেজিস্ট্যান্স এভাবে বোঝাচ্ছে না? হ্যাঁ, এখানে মধ্যে যে মোর টাইম যে লিখছো ওইটার জন্য 1 মার্ক পাইছো। ও আচ্ছা। ঠিক আছে, ওই যে ওখানে টিকটা যেখানে যেখানে পয়েন্ট আছে ওখানে টিক দেয়, বুঝছো? ও আচ্ছা। তো তাহলে ওখানে 1টা মার্ক পাইছো, আর একটা মার্ক তোমার ওই যে অ্যাসেলারেট করে ভালো কথা, কিন্তু কেন করে, বিকজ ওখানে কি হবে, the air resistance is less significant or very small compared to the weight, তো এর জন্য রেজাল্টেন্ট ফোর্সটা বেশি দেখে অ্যাসেলারেট করে বেশি। তাহলে ভাই এখানে যদি আমি খালি ফোর্স নিয়ে লিখি, যেটা অ্যাপেলের ফোর্সটা বেশি, হ্যাঁ, কোন ফোর্সটা বেশি, ডাউনওয়ার্ড অ্যাপেলের ডাউনওয়ার্ড ফোর্সটা। আচ্ছা বেশি। বুঝতে পারছি তো নয়। আচ্ছা, অ্যাপেলের ডাউনওয়ার্ড ফোর্সটা বেশি কেন, ওয়েট বেশি। ওই তো ওয়েটটা কার থেকে বেশি, এয়ার রেজিস্ট্যান্স থেকে বেশি। তো ওই এয়ার রেজিস্ট্যান্সের কথাটা এখানে মধ্যে আনতে হবে যে এয়ার রেজিস্ট্যান্সটা ওয়েটের তুলনায় কম দেখে, তো এর জন্য নিচের দিকে রেজাল্টেন্ট ফোর্সটা বড়, তো এর জন্য নিচের দিকে বেশি রেটে অ্যাপেলটা অ্যাসেলারেট করে। বুঝতে পারছো? পুরো -2। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, লিফের সারফেস এরিয়া এক্সপোজ টু, হ্যাঁ এটা হইতে পারে, এখানে আমাদের সারফেস এরিয়ার ব্যাপারে ওরকম তেমন বড় কোনো ইনফরমেশন দেওয়া নাই, তো সো এমন হইতেও পারে যে তোমার লিফের এরিয়া বেশি হইতে পারে, আবার হইতে পারে যে তোমার কি অ্যাপেলের এরিয়াটা বেশি হইতে পারে। তোমার লিফটা এরকম মোটা লিফ হইতে পারে, আবার লিফটা এরকম চিকন লিফ হইতে পারে। তো তোমাকে তো লিফের কোনো
সারফেস এরিয়া রিলেটেড ইনফরমেশন দেয় নাই, সো তাহলে ওইটা অ্যাজিউম করে যে কোনটার এরিয়া বড় হইতে পারে বা ছোট হইতে পারে ওইটা নিয়ে আমরা লিখবো না, তো আমরা জানিয়ে লিখবো ভেলোসিটির সাথে এয়ার রেজিস্ট্যান্সের রিলেশন। বুঝতে পারছো আবিদ? সারফেস এরিয়া নিয়ে যদি বলতো তখন আমরা লিখতে পারতাম মোমেন্ট টাইপের। ওকে, আচ্ছা তো এখন কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা না না কোনো কিছু অ্যাজিউম করে লেখা যাবে না, জাস্ট যা যা ইনফরমেশন আছে ওইটার উপরে বেস করে অ্যান্সার গুলো বলবো। ওকে, আচ্ছা তো এখন কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 4 এগুলাতে কারো কোনো প্রবলেম আছে? ওই কোয়েশ্চেন নাম্বার 3 সিটা হ্যাঁ 3 সি টেক। ওকে 3 বি সি দোনোটাই? হ্যাঁ শুধু B তে- সি লাগবে, বিটা তো পার্ট ইনক্লুডেড। আচ্ছা তো তাহলে শুধু সি কি, এক্সপ্লেইন দ্য শেপ অফ দ্য গ্রাফ ইউ হ্যাভ স্কেচড, তো তাহলে কি শেপ আঁকছো? আচ্ছা কি শেপ আঁকতে হবে তুমি নিজেই দেখো। A super tanker of mass এত, mass জানি, cruising at an initial speed of এত, তো ইনিশিয়াল একটা ভেলোসিটি আছে, takes 1 hour to come to rest, তো তার মানে ইনিশিয়ালি তার একটা ভেলোসিটি আছে, ইভেন্চুয়ালি সে রেস্টে আসবে। হোয়াট ডাজ দ্যাট মিন? তার প্রথমে ভেলোসিটি বেশি ছিল, আস্তে আস্তে কমে কমে জিরো হবে, তো তার মানে সে কি করবে? ডিসিলারেট করবে নাকি সারিয়া? জি হ্যাঁ। সো প্রথমে ভেলোসিটি ছিল বেশি, আস্তে আস্তে ভেলোসিটি কমছে, দেন ইভেন্চুয়ালি জিরো হয়ে গেছে। তো আমরা ডিসিলারেটিং অবজেক্টের গ্রাফ কেমন পড়ছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ তো ওইটা তো মুখস্থ আঁকা যায়, আর একটা জিনিস কি করা যায়, যে ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দিবে বলো তো? স্পিড দিবে। স্পিড। তো প্রথমে তোমার স্পিড বেশি মানে কি, প্রথমে তোমার গ্রাফের গ্রেডিয়েন্ট বেশি, দেন আস্তে আস্তে তোমার স্পিড কমবে, তো তার মানে তোমার গ্রাফের গ্রেডিয়েন্ট কমবে, ইভেন্চুয়ালি তোমার স্পিড হবে জিরো, তো তার মানে ইভেন্চুয়ালি তোমার গ্রাফের গ্রেডিয়েন্ট হয়ে যাবে কত? জিরো, তাই না? জি হ্যাঁ। তো তাহলে হ্যাঁ। প্রথমে স্পিড বেশি, তো প্রথমে স্টিফনেস বেশি, আস্তে আস্তে স্টিফনেস কমতেছে মানে কি স্পিড কমতেছে, দেন গ্রাফটা ফ্ল্যাট হয়ে গেছে মানে হরাইজন্টাল হয়ে গেছে, তো এখানে গ্রেডিয়েন্ট কত? জিরো, তো গ্রেডিয়েন্ট যদি জিরো হয় তো তার মানে কি ভেলোসিটি জিরো হয়ে গেছে বা স্পিড জিরো হয়ে গেছে, যেটাই বলো। বুঝতে পারলা? হ্যাঁ ভাই এটা ঠিক আছে ভাই, কিন্তু সি তে মার্ক গেছে। তো এই যে এক্সপ্লেইন দ্য শেপ অফ ইওর গ্রাফ ইউ হ্যাভ স্কেচড, তো শেপটা কি কি তোমার? ফার্স্ট এর দিকে স্টিফনেস বেশি কেন, এর পরের দিকে স্টিফনেস কম কেন, এগুলো নিয়ে বলবা। যে গ্রেডিয়েন্ট তোমাকে স্পিড দেয়, তো যেহেতু তার স্পিডটা কমতেছে, তো তার মানে গ্রেডিয়েন্টের স্টিফনেসটা কি হবে? কমবে। যে ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে স্পিড দেয়, তো যেহেতু স্পিড কমতেছে, তো তার মানে গ্রেডিয়েন্টটার কি হবে? স্টিফনেস কমতে থাকবে। আচ্ছা -1 দিয়ে রাখছে তোমারটায়, কি লিখছো দেখি? Since the tank is decelerating, there is a decrease in speed, meaning the distance traveled per unit time decreases since gradient decreases. তো এখানে যে গ্রেডিয়েন্ট ডিক্রিজ করতেছে এটা দিছো, কিন্তু তুমি কি বলছো যে তোমার ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়? তো এটার জন্য এক মার্ক যে ব্র্যাকেটে লিখে দিছে যে গ্রেডিয়েন্টটা যে স্পিড দেয় এটা বলতে হবে। বুঝছো? আর তোমাদের কিন্তু সিগনিফিকেন্ট ফিগারের জন্য এই যে ব্র্যাকেটে কিন্তু লিখে দিছে 360। কেন? গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে, ফাইনাল অ্যান্সার কিন্তু তত সিগনিফিকেন্ট ফিগারে থাকতে হবে। তো এগুলা ব্যাপার কতগুলি খেয়াল রাখবা, যে আমরা কোশ্চেন পেপার চেক করব, বুকলেট করব, তখন আরো ডিটেইলস এগুলা জিনিস বলে দিব। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেন নাম্বার 3 তে আর কোনো প্রবলেম আছে কারো? কোশ্চেন নাম্বার আচ্ছা 3 হ্যাঁ, কোশ্চেন, হ্যাঁ বলো। আমি লিখেছিলাম যে ডিক্রিজিং গ্রেডিয়েন্ট as speed slows down, এটার জন্য তাহলে এটার কি সেম রিজন? হ্যাঁ তুমি ওই যে ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট স্পিড দেয় এটা বলাতে এক মার্ক, এরপরে স্পিড কমতেছে মানে গ্রেডিয়েন্ট কমবে এটা বলাতে সেকেন্ড মার্ক।
হ্যাঁ তাহলে 2টা পয়েন্ট আছে না? ওই তো ডিস্টেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট যে স্পিড দেয় এটা লিখছো? হ্যাঁ, but decreasing gradient as speed slows down. না, এটা তো তুমি এটাতেও বোঝানো হইলো না যে তোমার ডিস্টেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে স্পিড দেয়, এটা স্টেট করতে হবে। ও আচ্ছা ভাই, এটা এটা- তার মানে এক মার্ক স্টেটিং এর জন্য, আরেকটা হলো স্লো ডাউন হয় এটা। হ্যাঁ বুঝছি ভাই। ওকে, কোশ্চেন নাম্বার 4 এ কারো প্রবলেম আছে? ওকে, কারো যদি প্রবলেম না থাকে দ্যাটস ভেরি গুড। এখানে জাস্ট ওই তোমাদের কি কপি করো তোমরা আল্লাহ, এই 2040 লেখা 20401 এই মার্কস্কিন থেকে আস্তে করে বসাই দিছো, অনেক কি অবস্থা। এগুলো করলে পরে হবে? এগুলো চুরি করে তো, আমি যদি চুরিও করতাম তাইলে পরে তো ধরা খাইতাম না। এগুলো তো একদম চোখে দেখা যাইতেছে, একদম পুরো অন্ধের মতো কপি করলে পরে তো সমস্যা। ওকে, সো তোমাদেরকে এখন বুকলেটের কাজটা বলে দেই, যে বুকলেটের কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত পড়বা। ঠিক আছে? এমনিতে আচ্ছা ভাই, তোমাদের- একটা কোশ্চেন। হ্যাঁ, তোমার বলো। যে ডি অ্যাক্সিলারেশন যেগুলো আছে ওইগুলা কি আগে ডি অ্যাক্সিলারেশন লিখে লাগবে, লাইক মাইনাস দিলে হবে না? কোন ডিসিলারেশন গুলাতে? যে এখানে কিছু ম্যাথ আছে ডিসিলারেশন বের করার জন্য দুইটাতে, তো ডিসিলারেশনে আমি অ্যাক্সিলারেশনে শুধু মাইনাস সাইনটা দিছি, ওইটা দিলে হবে না? কোন কোশ্চেনটা বলো আমি দেখি। আমি দেখে নিতেছি কোন কোশ্চেনটা। ঠিক আছে, ওই তো এক একজনের এক এক কোশ্চেনে মার্কস গেছে, ওইটা কি বলার আছে। ফার্স্ট এক্সাম এটা মার্কস যাইতেই পারে, এটা ব্যাপার না। বাট যে জিনিসটা চাবো, যে আজকে যতগুলা কথা বলা হয়েছে আধা ঘন্টা ধরে রেন্টিং, এগুলো তোমাদের নিজেদের ভালোর জন্যই, বুঝছো? বুকলেটের পেজ টোটাল কয়টা? বুকলেটের পেজ এটা ধরো আর এই যে 4A1, 4A1। 4A1 এ চাইছে কি? হরাইজন্টাল ডিসিলারেশন। তো টার্মে যখন, সরি, কোশ্চেনে যখন বলে দিছে ডিসিলারেশন, তো তোমার অ্যানসারটা আসবে নেগেটিভ। যে মনে করো a ইজ ইকুয়াল টু নেগেটিভ সামথিং আসলো অ্যানসারের হ্যাঁ, মধ্যে, negative আর something নেগেটিভটা লিখছি। বসাবা না। অ্যানসারে তো বলেই দিছে ডিসিলারেশন, তো ডিসিলারেশনের ওখানে কি মাইনাস দেওয়ার আর দরকার আছে? ডিসিলারেশনের ওখানে মাইনাস দেওয়ার মানে তো ডিসিলারেশনের অপোজিট, মানে তুমি বুঝাচ্ছ অ্যাসেলারেট করতেছে, বুঝছো? তো আচ্ছা, যখন বুঝছি। বলে দিছে যে ডিসিলারেশন কত, তো তখন মাইনাস সাইনটা দিবা না। যদি বলতো যে অ্যাসেলারেশন, এই যে এই জায়গায় যদি বলতো অ্যাসেলারেশন এন্ড তোমার ভ্যালু যদি মাইনাসে আসতো, তো তুমি মাইনাস যা আসছে ওইটা লিখতা, তাহলে মার্ক পাইতা। বুঝতে পারছো? হ্যাঁ, পেপার তেমন কোনো কঠিন হবে না। পেপার কঠিন সোজা দিয়ে কিছু না, যেই কনসেপ্ট শেখানো হয়েছে তোমাদের ওগুলা থেকে পড়লে পরেই না পারার কোনো রিজন নাই। বুঝতে পারছো? আচ্ছা, সো তোমাদেরকে এটা দেখাইনি, 1 মিনিট, বুকলেটটা ওপেন করি। ওকে, বুকলেট হলো তোমার টোটাল 881 পেজ। বাট এগুলা তো ওই কাভার পেজ আছে, কি বলে, প্রথম 2টা পেজ ব্ল্যাঙ্ক রাখা আছে, দেন কয়েকটা কন্টেন্টস লিস্ট আছে, তো ওগুলোর জন্য কিছু স্পেস গেছে। টাইমটা বেশি দিলে পরেই তখন যে সমস্যাটা হবে মেইন এক্সামের সময়, তখন তোমাদের টাইম ম্যানেজমেন্টে ইস্যু ফেস করবা, বুঝছো? ও আচ্ছা ভাই। তো এর জন্য টাইম কম দিয়ে তাড়াতাড়ি ম্যাথ করার প্র্যাকটিসটা করা লাগবে। আচ্ছা, তো তোমাদের বুকলেটটা হলো এইটা, যে 2009 থেকে 2019 পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের এরকম টপিক ওয়াইজ আলাদা করা হয়েছে। যে মোশন 1 এর কোশ্চেন্স গুলি, বুকলেট সলভিং ক্লাস সামনের ফ্রাইডে থেকে, কালকে ফ্রাইডে তো পরীক্ষা, সামনের ফ্রাইডে থেকে বুকলেট সলভিং, এরকম প্রত্যেকটা ইয়ে করা। আচ্ছা,
তো প্রথমে তো এমসিকিউ গুলি আমরা একদম ইউনিট 1 শেষ হওয়ার পরে করব। 2009 থেকে 2019, আর এগুলাতে তোমার এমন এমন পেপার গুলো দেওয়া আছে যেগুলো নর্মাল ওই পেপার গুলোতে তোমরা পাবা না আর কি, যে স্যাম্পল অ্যাসেসমেন্টও অ্যাড করা, জিসি অ্যাড করা, আর পেপার অ্যাড করা, সবকিছুই আছে বুঝছো। এডএক্সেল এর যত কোয়েশ্চেন সবকিছু এখানের মধ্যে আছে, বুঝতে পারছো? ভাই তাহলে ক্যামব্রিজের যেগুলা করাবো ওগুলা কি আলাদা? ক্যামব্রিজের গুলা এখানে বুকলেটে না, ক্যামব্রিজের গুলি ওগুলা যা যা করাবো ওগুলা মক নিবো আর কি। মকে কয়েকটা এরকম আচ্ছা। ক্যামব্রিজের কোয়েশ্চেন দিব, তো ওগুলা নিয়ে বলবো কথা পরে মকের সময়। ওকে, ভাই এটা তো শুধু ইউনিট 1 এর না? হ্যাঁ ইউনিট 2 এরটাও পাবা পরে। ওকে, সো এই যে পেজ নাম্বার 178 এর পর থেকে ইয়ে শুরু, মোশন 1 এ শুরু। তো মোশন 1 এ তোমাদের, হ্যাঁ ওইটা ইয়ার ওয়াইজ আসলে সলভ করা লাগে না, আবার লাগে যে তোমার চ্যাপ্টার ওয়াইজ তো একবার হয়ে যায়, দেন ইয়ার ওয়াইজ এর সময় তুমি দেখবা যে সব কোশ্চেন অলরেডি করা, তো তখন তোমার ওই টাইম ম্যানেজমেন্টের ব্যাপার একটা প্র্যাকটিস করতে পারবা, স্পিড বাড়বে এন্ড ডাবল প্র্যাকটিস হবে আর। ওকে, তো তোমাদের পরের ফ্রাইডের জন্য যে হোমওয়ার্কটা থাকবে পেজ নাম্বার 179 থেকে ওকে, সো তাহলে তোমাদের সামনে ফ্রাইডের জন্য 30টা কোশ্চেন ফার্স্টে করে রাখবা। কোশ্চেন নাম্বার 34। সো পেজ নাম্বার 179 থেকে 312 পর্যন্ত। ওকে, সো পেজ নাম্বার 179 থেকে 312 পর্যন্ত করবা। আমি তোমাদেরকে প্রিভিয়াস ব্যাচের একটা সলিউশন ভিডিও দিব, ওখানে থেকে অনেকগুলি হেল্প পাবা, এন্ড আমরা তোমাদের ক্লাসেও যে এই কোশ্চেনে প্রবলেম ফেস করবো এটা দিয়ে দিব। এমন না যে ভিডিও দিয়ে করাচ্ছি, ভিডিওটা দিচ্ছি তোমাদের নিজেদের ভালোর জন্য, যে তোমরা জাস্ট আমার জন্য আটকায় না থেকে ওই ভিডিও থেকেও কয়েকটা সলিউশন দেখে নিতে পারবা। এন্ড স্টিল যদি তুমি প্রবলেম ফেস করছো কিন্তু প্রিভিয়াস ব্যাচের ওরা করে নাই, তো তাহলে কি ওই কোশ্চেনটা আমরা যখন নিজেদের সলভিং ক্লাস করব সামনের ফ্রাইডে থেকে তখন দেখাবা, বুঝতে পারছো? তো তোমাদেরকে আমি গ্রুপের মধ্যে ওদের একটা ভিডিও দিয়ে রাখতেছি, ওদের কোশ্চেন পেপার সলভিং ক্লাস যেটা হয়েছিল ফার্স্ট একটা। এটা কি পেজ 179 to 312? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এতগুলা? এতগুলো না, এগুলা তোমার কোশ্চেন গুলি কতগুলি আছে মাঝে দিয়ে স্কিপ করা, ঠিক আছে, কয়েকটা কোশ্চেন, কিন্তু হ্যাঁ, এক সপ্তাহ টাইম, তো এক সপ্তাহ তো অনেক লম্বা টাইম। পার ডে তুমি 10 পেজ করে করলে পরেও, বা পার ডে 15 পেজ করে করলে পরে এমনি হয়ে যায়, বুঝছো? 179 থেকে 179 থেকে 312। আচ্ছা তোমাদেরকে দ্বারা কমায় দিই, ফার্স্ট ক্লাস তো কমায় দিই। So 179 থেকে 283। ওকে, 179 থেকে 283, ঠিক আছে, 15টা কোয়েশ্চেন জাস্ট। ওকে, তো 15টা কোয়েশ্চেন সলভ করে রাখবা বিফোর নেক্সট ফ্রাইডে। ওকে, আর তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, দিয়ে দিছি। এরকম আরো কতগুলি ভিডিও আছে, ওগুলা যখন যখন লাগবে দিয়ে দিব। তাই নাকি? আমারটা তো মনিটাইজেশনের এই কন্ডিশনে তো ফুলফিল হয় নাই। ওয়াচ আওয়ার হয়েছে কিন্তু তোমার ইয়ে হয় নাই, কি বলে, আমার এটা সবগুলা তো আনলিস্টেড ভিডিও দেই, তো আনলিস্টেড ভিডিও গুলো তো নরমালি ইয়েতে পাওয়ার কথা না।
তো এটার জন্য তোমার ওরকম সাবস্ক্রাইবার নাম্বার কম, সাবস্ক্রাইবার তোমার 294 না 293 টা। সো লিস্ট 1K হওয়া লাগে আর কি মনিটাইজেশন এরিয়া করার জন্য, বুঝছো? এমনিতে এটা নিয়ে কাজ করব। হ্যাঁ, এই যে আসিফ আছে, আসিফের সাথে আর বিহানকে তোমরা চিনো? সুবহান বিহান? সো ওই বিহান, আমি আর আসিফ মিলে ওরকম আমাদের আলাদা একটা চ্যানেল খুলবো আর কি। তো ওখানের মধ্যে বেসিক্যালি কোয়েশ্চেন পেপার সলভিং গুলা, একটা পেপারের লিমিটেশন থাকে কেমন জিনিস, ওগুলা এড ওগুলা ইউটিউবের ইয়ের জন্য করে, ওইটা অন্য ব্যাপার, বুঝছো? হ্যাঁ, রায়হানও অ্যাসিস্ট্যান্ট, লাবিবা জায়নাব, বিহান, আসিফ, আমার অ্যাসিস্ট্যান্টের কাজ অনেক মানুষ করে। হ্যাঁ, ওইটাই পিজাজের বিহান। তো এরকম ওদের সাথে ওরকম কাজ করা শুরু করব, বাট ওইটা একটা টাইম ফ্রেম ঠিক করা লাগবে আর কি। তোমাদের ক্লাস নিতে নিতে সময় থাকে না আমার, এখন থেকে রাত 12:30 পর্যন্ত টানা ক্লাস, বুঝছো? কালকে এক্সাম 7টায়। ওকে, আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, ক্লাস আমরা এখানে শেষ করে দেই, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।